হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। শুভ সকাল সকলকে। আজকে আমরা 22 নম্বর সেটে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি, যেগুলো তোমাদের পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সো চলো দেখে নেওয়া যাক আজকের সেশনে আমাদের কি কি প্রশ্ন উত্তর আছে। প্রথমে আমরা দেখব 1 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে। মাইক্রন হলো 0.1 mm অর্থাৎ মিলিমিটার, 0.01 mm, 0.001 mm নাকি 0.0001 mm। এক মাইক্রন কি? আমরা সকলেই জানি মাইক্রন হচ্ছে কি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে ব্যবহার করা হয়। ক্ষুদ্রতম দৈর্ঘ্য পরিমাপ করতে বা ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করতে, ছোট দৈর্ঘ্য পরিমাপ করতে মাইক্রনের ব্যবহার করা হয়। তো 1 মাইক্রন ইকুয়াল হচ্ছে 0.001 mm, অর্থাৎ অপশন সি রাইট অ্যান্সার। ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছে কত সালে? ঝাড়খণ্ড এই রাজ্যটা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য। পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত আছে এই রাজ্যটি, তাই তো? তো ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়েছিল কত সালে? ঝাড়খণ্ড রাজ্য এটি গঠিত হয়েছিল 2000 সালে। ঝাড়খণ্ড রাজ্যটা মনে রাখবে বিহার ভেঙে বা বিহার দ্বিখণ্ডিত হয়ে এই কিন্তু ঝাড়খণ্ড তৈরি হয়। বিহার ভেঙে ঝাড়খণ্ড তৈরি হয় এবং ঝাড়খণ্ডের রাজধানী হয়ে যায় রাঁচি। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের বর্তমান রাজধানী। এখানে একটা জিনিস বলা আছে, এই 2000 সালে শুধুমাত্র ঝাড়খণ্ড রাজ্যটা গঠিত হয়নি, এই বছরে আরো দুটি অন্যান্য রাজ্য গঠন হয়েছিল। যেমন উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ ভেঙে ভেঙে তৈরি হয়েছিল উত্তরাখণ্ড। উত্তরপ্রদেশ ভেঙে আর কি রাজ্য তৈরি হয়? উত্তরাখণ্ড। 2000 সালে এটা গঠন হয়েছিল। এছাড়া আরো একটা রাজ্য গঠন হয়েছিল যেটা ঝাড়খণ্ডেরও প্রতিবেশী একটা রাজ্য, নাম হচ্ছে ছত্তিশগড় রাজ্য। ছত্তিশগড় গঠন হয় এই বছরে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন দেয় ছত্তিশগড় রাজ্যটা গঠন হয়েছে কোন রাজ্য ভেঙে? ছত্তিশগড় রাজ্য গঠন হয়েছিল মধ্যপ্রদেশ ভেঙে। মধ্যপ্রদেশ স্প্লিট হয়ে তৈরি হয়েছিল ছত্তিশগড় রাজ্য, ভারতের একটি রাজ্য। পরের প্রশ্ন আমাদের 3 নম্বর প্রশ্ন। মারাঠা কেশরী কেশরী নামক পত্রিকা কে সম্পাদনা করতেন? এই কেশরী হচ্ছে একটা মারাঠি পত্রিকা, মারাঠি ভাষার পত্রিকা। সো মারাঠি ভাষার আমি দুটো পত্রিকার নাম বলবো, একটা হচ্ছে কি কেশরী পত্রিকা এবং আরেকটি হচ্ছে মারাঠা পত্রিকা। মারাঠা এবং কেশরী এই দুটো পত্রিকা কে প্রকাশ করেছিলেন বা এটার সম্পাদক ছিলেন কে? অ্যান্সার হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এনাকে আমরা প্রায়শই কিন্তু লোকমান্য নামে চিনি, তো এনাকে লোকমান্য বলা হয়ে থাকে। পারমাণবিক বোমা কে আবিষ্কার করেন? অ্যাটমিক বোমা বা পারমাণবিক বোমা কে আবিষ্কার করেছিলেন? এটির আবিষ্কারক ছিলেন জে রবার্ট ওপেনহাইমার, যার নামে কিন্তু ক্রিস্টোফার নোলানের একটা সিনেমা আছে, ওপেনহাইমার সিনেমা। 2024 সালে সেটা কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিল। সেই ওপেনহাইমার তিনি
আবিষ্কার করেছিলেন কি? তিনি আবিষ্কার করেছিলেন পারমাণবিক বোমা। নেক্সট প্রশ্ন, হরমোন মূলত কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? আমরা অনেকেই জানি হরমোন অনেক গ্রন্থি থেকে ক্ষরিত হয়, পিটুইটারি, শুক্রাশয়, অগ্নাশয়, দেন হচ্ছে তোমার আরও যদি দেখা যায় থাইরয়েড গ্রন্থি, পিনিয়াল গ্রন্থি, বিভিন্ন গ্রন্থি থেকে এই হরমোন নিঃসৃত হয়। কিন্তু যে গ্রন্থিগুলো থেকে নিঃসৃত হয় সেই গ্রন্থিগুলোকে আবারও আমরা একটা অন্য ক্যাটাগরির গ্রন্থির ভিতরে ফেলে থাকি। সেই গ্রন্থিটির নাম কি? ঘর্ম রক্তকণিকা, পৌষ্টিক গ্রন্থি, অন্তঃস্রাবী গ্রন্থি নাকি বহিঃস্রাবী গ্রন্থি? এগুলোকে অন্তঃস্রাবী গ্রন্থি বলা হয় বা অন্তঃক্ষরা গ্রন্থিও আমরা বলে থাকি। অন্তঃস্রাবী গ্রন্থি এগুলো প্রায়শই ম্যাক্সিমাম কিন্তু অনাল গ্রন্থি হয়ে থাকে, অনাল গ্রন্থি হয়ে থাকে। এগুলো সাধারণত কোনো নালিকা থাকে না, এগুলো সরাসরি রক্তের মাধ্যমে কিন্তু মিশে গিয়ে কাজ করে থাকে। ওকে, চলো এরপরে আমাদের পরের প্রশ্ন, স্যার সিভি রমন চন্দ্রশেখর ভেক্টর রমন কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? স্যার সিভি রমন তিনি ভারত থেকে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন বিষয়ে পেয়েছিলেন? পদার্থবিজ্ঞানের রমন এফেক্ট আবিষ্কারের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি নোবেল পান কত সালে? তিনি নোবেল পান কত সালে জানো? নোবেল পেয়েছিলেন 1930 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন স্যার সিভি রমন। ভালো, খুবই ইম্পর্টেন্ট। এছাড়া 1954 সালে তিনি কিন্তু ভারতীয়দের মধ্য থেকে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন। প্রথম ভারতরত্ন তিনি পেয়েছিলেন। পরে আমাদের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, জীবাশ্মর বয়স গণনার কৌশল হলো? জীবাশ্মর বয়স গণনা করতে কি কৌশলের ব্যবহার করা হয়? জীবাশ্ম বা ফসিল আমরা কোথায় দেখতে পাই? ফসিল সাধারণত পাললিক শিলাতে দেখতে পাওয়া যায়, তাই না? তো সেই জীবাশ্ম বা ফসিল অনেক পুরনো হয়ে থাকে, কয়েক হাজার হাজার বছর ধরে সেগুলো পৃথিবীতে থাকে এবং সেগুলো পরিবর্তিত হয়ে ফসিলে পরিণত হয়। তো এই ফসিলের কোন সময়ের ফসিল সেটা বার করার জন্য কার্বন ডেটিং এর ব্যবহার করা হয় বা রেডিও কার্বন ডেটিং এর ব্যবহার করা হয়ে থাকে। নিচের কোন চলচ্চিত্রের মাধ্যমে অমিতাভ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন? বিখ্যাত অভিনেতা বলিউডের অমিতাভ বচ্চন, সেই অমিতাভ বচ্চন কোন মুভির মাধ্যমে তার ডেবিউ হয়েছিল? এনিওয়ান? অমিতাভ বচ্চনের ডেবিউ হয়েছিল বা আত্মপ্রকাশ পেয়েছিলেন তিনি সাত হিন্দুস্তানি নামক একটা সিনেমার মাধ্যমে। 1969-এ প্রকাশিত এই সিনেমাটি ছিল অমিতাভ বচ্চনের প্রথম সিনেমা। প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর কি হবে দেখো, 8 সেপ্টেম্বর প্রতি বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। টিডব্লিউএস একাডেমি অ্যাপে যারা এখনো অ্যাডমিশন নাওনি তাদের সকলকে বলবো টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে আজই ডাউনলোড করো। সেরা চাকরির প্রিপারেশন সেখানে টিডব্লিউএস একাডেমি তোমাদের দিয়ে থাকে। অবশ্যই ডাউনলোড করো এবং নিজের প্রিপারেশন সেখান থেকে নেওয়া শুরু করে দাও। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে? ন্যাচারাল সিলেকশন। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে?
এটার প্রবক্তা ছিলেন বিখ্যাত চার্লস ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন। ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। কমিউনিস্ট পার্টির কিন্তু ভাগ আছে, একটা হচ্ছে সিপিআই আছে, সিপিআই যেটা ভারতীয় কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে সিপিআইএম, সিপিআই এবং ব্র্যাকেটে এম, এমটা হচ্ছে কি মার্ক্সবাদী। কার্ল মার্ক্সকে তারা ফলো করে বা কার্ল মার্ক্সের আইডিওলজিকে যারা ফলো করে এটাকে মার্ক্সবাদী বলা হয়। তো সিপিআইএম এর বর্তমান সাধারণ সম্পাদক কে নির্বাচিত হয়েছেন সম্প্রতি? সাধারণ সম্পাদক বা জেনারেল সেক্রেটারি হিসেবে সিপিআইএম এর নিযুক্ত হয়েছে সম্প্রতিকালে কে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, তো এটার উত্তর সকলে জেনে নাও। এম এ বেবি, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, পিনারাই বিজয়ন। এম এ বেবি যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারি। কে পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন? পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ। একটি ভাইরাস ঘটিত রোগ হচ্ছে পোলিও। সেই পোলিও রোগের ভ্যাকসিন কে আবিষ্কার করেছিলেন? জোনাস সল্ক পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। ভারতের বর্তমান চিফ অব দ্য নেভাল স্টাফের নাম কি? অর্থাৎ ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধান বা চিফ পদে কে আছেন? ভারতীয় নৌবাহিনীর বর্তমান প্রধান পদে আছেন দীনেশ কে ত্রিপাঠী। চলো দেখে নেওয়া যাক বর্তমান ভারতের বিভিন্ন আর্ম ফোর্সের চিফ পদে কারা আছে। চিফ অফ ডিফেন্স স্টাফ পদে আছেন জেনারেল অনিল চৌহান, তিনি এই পদে নিযুক্ত হওয়া সেকেন্ড ব্যক্তি। প্রথম ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, যিনি চিফ অফ ডিফেন্স স্টাফ পদে প্রথম নিযুক্ত ব্যক্তি ছিলেন, বা ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন জেনারেল বিপিন রাওয়াত। সেকেন্ড হচ্ছে অনিল চৌহান। এরপরে চিফ অফ আর্মি স্টাফ উপেন্দ্র দ্বিবেদী, চিফ অফ আর্মি স্টাফ। চিফ অফ দ্য এয়ার স্টাফ যিনি হচ্ছেন জেনারেল চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং বা এপি সিং, তিনি আমাদের ভারতের বর্তমান চিফ এয়ার মার্শাল। নেক্সট হচ্ছে অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, ইনি হচ্ছেন আমাদের ভারতের বর্তমান চিফ অফ নেভাল স্টাফ পদে আছেন। ওকে, গুড। নেক্সট প্রশ্নে যাও। ওকে, নেক্সট বলা হচ্ছে ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট, কুমির সংরক্ষণ প্রকল্প কত সালে সূচনা হয় ভারতে? এটার সূচনা হয়েছিল 1975 সালে। ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্টের সূচনা হয়েছিল ভারতে 1900 কত সালে? 75 সালে। নেক্সট আমাদের 15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য শোধনাগার কোন শহরে চালু করা হয়েছে? এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য শোধনাগার কোন শহরে চালু হয়েছে? চলো সকলে এটা ফটাফট উত্তর করে ফেলো, কমেন্টে জানিয়ে ফেলো দ্রুত এই প্রশ্নটার উত্তর কি হতে চলেছে। ভারতের প্রথম স্বয়ংক্রিয় বায়োমেডিক্যাল বর্জ্য শোধনাগার তৈরি হয়েছে নতুন দিল্লিতে। দিহং পটকাই জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? ভারতের একটি জাতীয় উদ্যান দিহং পটকাই, এটা অবস্থিত আছে অসমে, অসমে অবস্থিত। গাড়ির রেডিয়েটরের
জল ব্যবহার করা হয়, কারণ হলো কি? এর কারণ কি? গাড়ির রেডিয়েটরে জলের ব্যবহার করা হয়ে থাকে, কারণ হলো রেডিয়েটরে জলের ব্যবহার করা হয় উচ্চ আপেক্ষিক তাপের জন্য, উচ্চ আপেক্ষিক তাপ হওয়ার জন্য। সেখানে চন্দন গাছের অরণ্য দেখা যায় হিমালয় পর্বতে, পশ্চিমঘাট পর্বতে, বিন্ধ্য পর্বতে, আরাবল্লী পর্বতে। কোথায় আমরা সাধারণত চন্দন কাঠের অরণ্য দেখতে পাই? চন্দন একটি অর্থকারী কাষ্ঠল উদ্ভিদ। চন্দন গাছের অরণ্য ম্যাক্সিমাম দেখা যায় যেখানে বৃষ্টি অরণ্য সৃষ্টি হয় সেরকম স্থান, যেমন পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত অঞ্চলে। কর্ণাটক সব থেকে বেশি পরিমাণে আমরা যদি দেখি, কর্ণাটকে কিন্তু এই চন্দন কাঠের অরণ্য দেখতে পাওয়া যায়। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তো বিভিন্ন স্টেটে কিন্তু আমরা এই ধরনের চন্দন কাঠ দেখতে পাই। কর্ণাটকে প্রচুর দেখতে পাওয়া যায়। তো এটা পশ্চিমঘাট পর্বত রিজনে বা দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে আমরা এই চন্দন কাঠের বৃহৎ অরণ্য দেখতে পাই। তো এখানে পশ্চিমঘাট আমরা এখানে সঠিক উত্তর বেছে নেব। আজকে একটা তোমাদের বাড়ির কাজ দেওয়া থাকবে, যেটা হচ্ছে নিম্নের কোন রাজ্যে সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে? তো এটা সকলে কমেন্ট করে জানাবে যে কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে সম্প্রতি। তার সাথে সাথে এটাও কমেন্ট করে জানাবে এই রাষ্ট্রপতি শাসনের বিধান আমাদের ভারতের সংবিধানের কত ধারায় আছে, সেটাও কিন্তু ভালো একটা প্রশ্ন। সেটাও এখানে সকলে জানাবে কমেন্ট বক্সে, সেই উত্তরটা আমি দেখতে চাই। রাষ্ট্রপতি শাসন কি বলা হচ্ছে, কত ধারা অনুসারে জারি করা হয়, তার সাথে সাথে কোন রাজ্যে জারি করা হয়েছে সম্প্রতি, দুটোই কমেন্ট করে জানাবে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন। এপিগ্রাফি নিচের কোন গবেষণাকে বোঝায়? কোন গবেষণাকে আমরা বলে থাকি এপিগ্রাফি? ওকে, তো সঠিক উত্তর কি হবে? এপিগ্রাফি বলে শিলালিপি সংক্রান্ত অধ্যয়নকে এপিগ্রাফি বলে। পাখি সংক্রান্ত অধ্যয়নকে কি বলা হয় স্যার? অর্নিথোলজি। অর্নিথোলজি বলা হয়ে থাকে পাখি সংক্রান্ত অধ্যয়নকে। ভাষা সংক্রান্ত অধ্যয়নকে স্যার কি বলা হয়? লিঙ্গুইস্টিক। লিঙ্গুইস্টিক বলা হয়ে থাকে ভাষা সংক্রান্ত অধ্যয়নকে। আর কয়েন সংক্রান্ত অধ্যয়ন বা মুদ্রা সংক্রান্ত অধ্যয়ন পরীক্ষায় কিন্তু আসে, এটা বা এসেছে, সেটা হচ্ছে নিউমিসম্যাটিক্স। নিউমিসম্যাটিক্স হচ্ছে কয়েন বা মুদ্রা সংক্রান্ত অধ্যয়নকে বুঝিয়ে থাকে। এগুলো কিন্তু সবকটাই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন এখান থেকে বারবার আমরা আসতে দেখেছি। সেটা এন্টোমোলজি হোক আর লেক্সিকোগ্রাফি হোক, যে কোনো ধরনের প্রশ্ন, এপিগ্রাফি, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় এই রিলেটেড আসে। সেমিকন্ডাক্টরের উদাহরণ হলো, সেমিকন্ডাক্টরের উদাহরণ কোনটি? অর্থাৎ অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীর উদাহরণ কি? সেটি হচ্ছে এখানে জার্মেনিয়াম একটা কিন্তু অর্ধপরিবাহী। এছাড়া সিলিকনকে তোমরা একটা অর্ধপরিবাহী হিসাবে দেখতে পারো। সিলিকনও কিন্তু একটা অর্ধপরিবাহী বা তোমার একটি সেমিকন্ডাক্টর। 2025 সালে কোন দেশ তার প্রথম স্বচালিত মহাকাশ অভিযান শুরু করেছে? একটা দেশ এখানে তার প্রথম স্বচালিত একটি মহাকাশ অভিযান শুরু করেছে, সেই দেশটির নাম কি?
যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হয়েছে এবং ক্লাসে একটু লাইক করোনি, সকলে ক্লাসটিতে লাইক করো, ক্লাসটিকে বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও, যাতে ক্লাসটি থেকে তারাও অনেক উপকৃত হয়ে থাকে। আজকের আমাদের পরবর্তী প্রশ্ন 21 নং প্রশ্নের অর্থাৎ সি সঠিক উত্তর হবে। জাপান কিন্তু এখানে স্বচালিত মহাকাশ অভিযান শুরু করে। 22 নং প্রশ্ন, গম্ভীরা নাচ কোথায় বিখ্যাত? অ্যাট ফার্স্ট বলে রাখি এটি একটা পশ্চিমবঙ্গের নাচ। পশ্চিমবঙ্গের একটি নাচ হচ্ছে গম্ভীরা নাচ। তো পশ্চিমবঙ্গের এই গম্ভীরা নাচ কোন জেলায় বিখ্যাত? দার্জিলিং, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া। দারুণ একটা প্রশ্ন কিন্তু এটা। গম্ভীরা কোথায় বিখ্যাত? এটা পশ্চিমবঙ্গের মালদা জেলার একটা কিন্তু নাচ হচ্ছে গম্ভীরা নাচ। পরে আমাদের নিচের কোনটি ভিটামিন B12 এর উৎস? ভিটামিন B12 এর উৎস কোনটি জানতে চেয়েছে। B12, ভিটামিন B12। তো এই ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি জানো? এটার নাম হচ্ছে সায়ানোকোবালামিন। ওকে, সায়ানোকোবালামিন বা B12 এ কোবাল্ট থাকে। কোবাল্ট বলে যে ধাতু, সেটা কিন্তু থাকে সাধারণত ওই B12 এ। এটা সাধারণত আমরা পেয়ে থাকি ডিম, মাংস, এই যে তোমার হচ্ছে খাদ্যগুলো, সেখানে কিন্তু আমরা এই ভিটামিন B12 এর প্রধান উৎস হিসাবে দেখে থাকি। B12 এর অভাবে একটা রোগ হয়ে থাকে, জানো কি রোগ হয়? এর অভাবে পার্নিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তাল্পতা হয়। এর অভাবে মারাত্মক রক্তাল্পতা বা পার্নিসিয়াস অ্যানিমিয়া হয়ে থাকে। নেক্সট আমাদের 24 নং প্রশ্ন, মনরেগা, MGNREGA, ইটস মিন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। ফুল ফর্ম কি মনরেগার? এটার মাধ্যমে কিন্তু সরকার গ্রামীণ উন্নয়নের জন্য বা গ্রামের বেকারত্ব দূর করার জন্য তাদেরকে 100 দিনের কাজের গ্যারান্টি দিয়ে থাকে। এটাকে আমরা 100 দিনের কাজ বলে থাকি না? তো সেই মনরেগা 2005 সালে এটা কিন্তু লঞ্চ হয়। মনরেগাটা, এটার উদ্দেশ্য হচ্ছে গ্রামীণ বেকারত্বকে দূর করা। ওকে, চলো এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে 25 নং প্রশ্ন। এই প্রশ্নটাও দারুণ একটা প্রশ্ন। সংবিধানের ভারতীয় গণতন্ত্রের মূল্যবোধ কোথায় প্রতিফলিত হয়েছে? সংবিধানের কোন অংশটাতে আমাদের গণতন্ত্রের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে? তো ভারতের সংবিধানের যদি দেখা যায় প্রস্তাবনা, যে আমাদের প্রায়াম্বল, সেখানে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধ প্রতিফলিত হয়েছে। পার্ট 3 এর ভিতরে কি পাই আমরা? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস গুলো পেয়ে থাকি। এছাড়া পার্ট 4 এর ভিতরে ডিপিএসপি, তাই তো, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক যে নীতি সমূহ সেগুলো। আর পার্ট 1 এর ভিতরে ইউনিয়ন, স্টেট, ভূখণ্ড ইত্যাদির বিষয়গুলো পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট। চলো এরপরে দেখি আমরা নেক্সট, তিব্বতে কোন নদী সাংপো নামে পরিচিত? তিব্বতে কোন নদীটা সাংপো নামে পরিচিত? তিব্বতে কোন নদীটা সাংপো নামে পরিচিত আছে? এখানে কোন নদীটার উৎস তিব্বতে ফার্স্টে দেখা যাক। গঙ্গার উৎস কি তিব্বতে বা গঙ্গা কি তিব্বত দিয়ে প্রবাহিত হয়েছে? হয়নি, তো একটা কোষ এখান থেকে আমরা অপশন এলিমিনেট করতে পারি। তিস্তার উৎস কোথায়? তিস্তাও কিন্তু তিব্বতে যায়নি, তো তিস্তার উৎস হচ্ছে সিকিমে, এটাও আমরা এলিমিনেট করে দিতে পারি। সিন্ধু আর ব্রহ্মপুত্র তিব্বত থেকে উৎস লাভ করেছে। সিন্ধু নদীটাও যেখান থেকে উৎস লাভ করেছে মোটামুটি সেখান থেকে কিন্তু ব্রহ্মপুত্রটাও উৎস লাভ করেছে, মানস সরোবরের কাছ থেকে।
তো এখানে তিব্বতে কিন্তু ব্রহ্মপুত্রের নাম সাংপো। তো এই প্রশ্নটা ঘুরিয়েও আসে, বলা হয় উৎসস্থলে কোন নদীর নাম সাংপো? উত্তর হবে ব্রহ্মপুত্রের নাম, বা উৎসস্থলে ব্রহ্মপুত্র কি নামে পরিচিত, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসে। এটা সাংপো নামে পরিচিত উৎসস্থলে। ওকে, পরবর্তী আমাদের 27 নম্বর প্রশ্ন। আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেরহা এর লেখক হলেন নিম্নের কে? এর মধ্যে একজন বিখ্যাত লেখক, তিনি লিখেছেন আওয়ার ট্রি স্টিল গ্রো ইন দেহরা। এই শীর্ষক গ্রন্থটির লেখক হচ্ছে বিখ্যাত রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের লেখা বিখ্যাত কিছু প্রশ্ন, মাফ করবে, বিখ্যাত কিছু বই তোমরা একটু নোট করে রাখবে। আমি ইম্পর্টেন্ট বই লিখে বলে দিচ্ছি, মুখে আমি লিখছি না। যেমন ট্রেন টু পাকিস্তান কে লিখেছিলেন? রাস্কিন বন্ড। ইন্দিরা গান্ধী রিটার্নস কে লিখেছিলেন? রাস্কিন বন্ড। এবং তার একটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি আছে যার নাম হচ্ছে ট্রুথ, লাভ অ্যান্ড লিটল ম্যালিস। এই আত্মজীবনীটি রাস্কিন বন্ডের একটা কিন্তু আত্মজীবনী। নেক্সট কোশ্চেন ইজ 28 নম্বর প্রশ্ন। চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের একক কি? চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্সের একক হচ্ছে কি? সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। ভারতের জাতীয় পশু কোনটি? নেক্সট আমাদের প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? সঠিক উত্তর কি হবে? ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ, ভারতের জাতীয় পশু। নেক্সট আমাদের পরের লাস্ট প্রশ্ন আজকের, ইউএনও ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএনও বা জাতিসংঘের সদর দপ্তর বা সম্মিলিত রাষ্ট্রসংঘের যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত আছে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত আছে, ইউএস এর একটা শহর সেখানে। গুড, এই হচ্ছে আজকে 30টি প্রশ্ন। এখানে আমরা আজকে ক্লাসটি এন্ড করবো। যারা ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।